নমস্কার সবাইকে, ওয়েলকাম টু জুয়েলার্স। আশা করি সবাই ভালো আছো এবং ভালো থাকতেই হবে, পড়াশোনা ভালো করতে হবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। আজকে আমরা লেসন 3টা পড়ব লাইন বাই লাইন। ফুলমনিস ইন্ডিয়া নামক যে অধ্যায়টি রয়েছে পঞ্চম শ্রেণীর, এখানে প্রথম 31 পৃষ্ঠাতে যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, তোমরা বইটা খুলে নিলে খুবই ভালো হবে। যে পেইন্টিং বাই অবনীন্দ্রনাথ টেগোর, এটা একটা অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি একজন শুয়ে আছেন এবং তিনি তাজমহলের দিকে তাকিয়ে আছেন এবং তার পাশে একটি মেয়ে বসে আছেন। এখানে আমরা যদি এই ছবিটাকে বর্ণনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে শাহজাহান এখানে শুয়ে আছেন এবং তিনি তাজমহলের দিকে তাকিয়ে আছেন। এখানে লেখা আছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ? না, আমরা দেখতে পাচ্ছি শাহজাহান বসে মৃত্যুশয্যায় শায়িত হয়ে আছেন এবং তিনি তাজমহলের দিকে তাকিয়ে আছেন। অর্থাৎ শাহজাহান যে ঘরে থাকতেন, শোবার ঘর, সেই রুমটাকে এমনভাবে সাজানো হয়েছিল বা এমনভাবে ডেকোরেট করা ছিল যেখান থেকে তাজমহল খুব সহজেই দেখতে পেতেন। তাজমহল আমরা জানি যে শাহজাহান তার মমতাজের জন্য বানিয়েছিলেন। এবং তারপরের প্রশ্ন রয়েছে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ম্যান ইজ গেজিং অ্যাট, যে তোমার কি মনে হয় মানুষটি কিসের দিকে তাকিয়ে আছে? আমরা দেখতে পাচ্ছি যে তিনি তাজমহলের দিকে তাকিয়ে আছেন। এবং তারপরে যেটা আছে হু ইজ দ্য উইথ দ্য ম্যান, হু ইজ দ্য এখানে উইমেন হওয়া উচিত বা কে রয়েছেন সঙ্গে। হু ইজ উইথ দ্য ম্যান দিলেও হয়, যে হু ইজ উইথ দ্য ম্যান মানুষটির সঙ্গে কে আছেন। এটা প্রাথমিকভাবে জানা যায় যে জাহানারা বেগম ওনার একজন মেয়ে, অর্থাৎ অনেক মেয়ের মধ্যে জাহানারা বেগম একজন মেয়ে, তিনি ওখানে বসে আছেন তার বাবার মৃত্যুশয্যার সময়। এটা কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর 1902 সালে 1902 এটা এঁকেছিলেন এবং খুব বিখ্যাত একটা ছবি। যাই হোক, তো ফুলমনিস ইন্ডিয়া এই যে গল্পটা আমরা পড়বো, এখানে আমরা ফুলমনির চোখে ভারতকে কিভাবে দেখছে, ফুলমনি তার যে দেশ সেটাকে কিভাবে দেখছে সেই সম্পর্কে আমরা এখানে জানতে পারবো। তো প্রথম আমরা শুরু করি পেজ নাম্বার 32। সেখানে রয়েছে ফুলমনি ইজ আ সান্থাল গার্ল, অর্থাৎ ফুলমনি হলো একটি সাঁওতাল উপজাতির মেয়ে। সাঁওতাল একটা আমাদের ভারতের উপজাতি, সেই উপজাতির মেয়ে হলো ফুলমনি। সি লিভস ইন আ ভিলেজ, সে একটি গ্রামে বাস করে। ভিলেজ মানে হচ্ছে গ্রাম, লিভস মানে হচ্ছে বাস করা। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস, তুমি কি কখনো তার বাড়িতে গেছো? হার হাউস মানে বাড়ি। হ্যাভ ইউ এভার বিন, বিন মানে থাকা বা হওয়া, মানে তুমি কি তার বাড়িতে গেছো কোনো দিন? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেইন্টেড অন দ্য ওয়ালস অফ আর হাউস, দেয়ার আর বিউটিফুল পিকচার, সেখানে খুব সুন্দর সুন্দর ছবি রয়েছে, পেইন্টেড করা রয়েছে, আঁকা রয়েছে। কোথায়? না, অন দ্য ওয়ালস, দেওয়ালে, অফ আর হাউস, তার বাড়ির দেওয়ালগুলোতে খুব সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে। অল হার নেইবার্স হ্যাভ পেইন্টেড অন দেয়ার ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়ার্স। অল হার নেইবার্স, নেইবার্স কথার অর্থ হলো প্রতিবেশী, তার যে প্রতিবেশীরা আছে তারাও হ্যাভ পেইন্টেড এঁকে রেখেছেন অন দেয়ার ডোরওয়েজ, অর্থাৎ তাদের যে দরজার যে প্রবেশপথ সেটাতে, অ্যান্ড ইন্টেরিয়ার্স, এবং ঘরের যে ইন্টেরিয়ার মানে অভ্যন্তরীণ দিকটা, ভেতরের দিকটা, সেখানেও কিন্তু ছবি এঁকে রেখেছেন। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস, সেখানে ছবি আছে, গাছের ছবি আছে, ফুলের ছবি আছে, কিংবা পাখির ছবি আছে অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস, অর্থাৎ দেওয়ালে এবং মেঝেতে সেই ছবিগুলো রয়েছে। ফুলমনি লাইক হার এল্ডার্স লাভস টু পেইন্ট অন দ্য মাড ওয়ালস, ফুলমনি অর্থাৎ যার কথা আমরা ইন্ট্রোডাকশান দিচ্ছি, সেই ফুলমনি লাইক হার এল্ডার্স অর্থাৎ তার বড়দের মতো, লাভস টু পেইন্ট অর্থাৎ আঁকতে ভালোবাসে, অন দ্য মাড ওয়ালস, দেওয়ালে বা দেওয়ালের গায়ে আঁকতে সে পছন্দ করে। দ্য পিকচার্স অফ হার্স অর্থাৎ তার যে ছবিগুলি আর কালারফুল, রঙিন। হার টিচার্স টোল্ড হার দ্যাট, তার শিক্ষকেরা বা শিক্ষিকারা, টিচার বলতে আমরা টিচারদেরকেই বোঝাই, শিক্ষক হতে পারে বা শিক্ষিকা হতে পারে, এটা হচ্ছে একটা কমন নাউন। তো তার টিচার্সরা তাকে কি বলেছেন? না, হার টিচার্স টোল্ড হার দ্যাট, তার টিচারেরা তাকে বলেছেন যে, আচ্ছা আগেরটা তো আমরা বললাম, ফুলমনি লাইক হার এল্ডার্স লাভস টু পেইন্ট অন দ্য মাড ওয়ালস, তাদের যে মাটির দেওয়ালগুলো রয়েছে, মাটির দেওয়ালে ছবি আঁকতে ভালোবাসে। এবং দ্য পিকচার্স অফ হার্স আর কালারফুল, সেখানকার ছবিগুলো রঙিন, কালারফুল মানে রঙিন, রঙিন রঙিন ছবি আছে সেখানে। হার টিচার্স টোল্ড হার দ্যাট, তার টিচার্সরা তাকে বলেছেন যে, ইভেন এমনকি ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া অর্থাৎ প্রাচীন ভারতে,
পিপল ইউজ টু পেইন্ট, মানুষেরা আঁকতে অভ্যস্ত ছিল। ইউজ টু থাকা মানে হচ্ছে অভ্যস্ত থাকা, অভ্যস্ত ছিলেন। ইনসাইড দ্য কেভস অর্থাৎ গুহার মধ্যে, অ্যান্ড অন দ্য রক্স অফ হিলস, এবং পাহাড়ের গায়ে যে পাথরগুলো রয়েছে সেই পাথরের গায়ে ছবি আঁকাটা তাদের অভ্যাস ছিল বা তারা আঁকতেন নিয়মিতভাবে। দ্য রক পেইন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড। ভীমবেটকার যে ছবিগুলি, সেই ভীমবেটকা কোথায় না, প্লেস সিচুয়েটেড ইন মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের একটি জায়গা যেটা হচ্ছে ভীমবেটকা। সেখানকার যে রক পেইন্টিংগুলো পাওয়া গিয়েছিল বা শিলাচিত্রগুলো পাওয়া গিয়েছিল সেগুলো প্রায় 20,000 বছরেরও পুরনো। এখানে ওল্ড মানে কিন্তু বৃদ্ধ নয়, ওল্ড মানে পুরনো। দে আর রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো ইন কালার। তারা কি বিভিন্ন রঙের রয়েছে, তার মধ্যে রয়েছে রেড কালার রয়েছে, লাল কালার রয়েছে, হোয়াইট মানে সাদা, গ্রিন মানে হচ্ছে সবুজ, অ্যান্ড ইয়েলো মানে হচ্ছে হলুদ। এই ধরনের রঙের ছবিগুলো সেখানে দেখতে পাওয়া যায়। আগেকার দিনে অত বেশি রঙের ব্যবহার ছিল না। এখন যেটা করা হয়, বিভিন্ন রকমের রং তৈরি করা হয়েছে। তো মেন যে ধরনের রং পাওয়া যেত, এক ধরনের রঙেরই ছবিগুলো আঁকা হতো। ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা টু সি দ্য রক পেইন্টিং। ফুলমণি কিন্তু কখনোই ভীমবেটকাতে যায়নি সেই রক পেইন্টিং বা শিলাচিত্রগুলিকে দেখতে। অফ অ্যানসিয়েন্ট মেন, প্রাচীন যে মানুষেরা, পুরনো দিনের যে মানুষেরা, তারা যে ছবি এঁকেছেন সেটা দেখতে সে কখনোই যায়নি। বাট সি হ্যাজ হার্ড স্টোরিজ, কিন্তু সে গল্প শুনেছিল বা সি হ্যাজ হার্ড গল্প শুনেছে অ্যাবাউট দ্য ফেমাস রক পেইন্টিংস, বিখ্যাত রক পেইন্টিংয়ের ব্যাপারে বা বিখ্যাত শিলাচিত্রের ব্যাপারে, ফ্রম আর টিচার, তার টিচারের কাছ থেকে। ওয়ান ডে, একদিন, হার টিচার শোড হার আ পিকচার, একদিন তার টিচার তাকে একটি ছবি দেখান। সি কেম টু নো দ্যাট, তিনি জানতে পারেন যে ইট ওয়াজ দ্য পিকচার অফ আ ভেরি ফেমাস কেভ পেইন্টিং। ইট ওয়াজ দ্য পিকচার, এটা ছিল একটা ছবি, অফ আ ভেরি ফেমাস কেভ পেইন্টিং, একটা ভীষণ বিখ্যাত একটা চিত্র বা গুহা চিত্র, অফ আর কান্ট্রি, আমাদের দেশের। ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পেইন্টিং, তুমি কি সেই ছবিটিকে দেখতে চাও? হিয়ার ইট ইজ, এই যে ছবিটা, অর্থাৎ আমরা 32 পেজে যে ছবিটা দেখতে পাচ্ছি সেই ছবিটার কথাই বলা হচ্ছে। দিস ইজ ওয়ান অফ দ্য পেইন্টিংস ফাউন্ড ইন দ্য অজন্তা কেভস, অর্থাৎ অজন্তার যে গুহা রয়েছে সেই অজন্তার গুহার মধ্যে যে চিত্রগুলো পাওয়া গিয়েছিল, পেইন্টিংসগুলো পাওয়া গিয়েছিল, সেই চিত্রগুলোর মধ্যে এটি হলো একটি। ইট ইজ আ ফ্রেস্কো, এটাকে ফ্রেস্কো বলা হয়। ফ্রেস্কোটা আসলে কি না, পেইন্টিং অন দ্য প্লাস্টার অফ দ্য ওয়াল, অর্থাৎ দেওয়ালে যে প্লাস্টার করা হয় বা দেওয়ালের যে পাথুরে দেওয়াল, সেই দেওয়ালকে ভেঙে ভেঙে দেওয়ালের গায়ে যে ধরনের চিত্রকলা তৈরি করা হয় বা ছবি তৈরি করা হয়, রং দিয়ে নয়, আসলে মানে খোদাই করা ব্যাপারটা থাকে, সেটাকে বলা হয় ফ্রেস্কো। অলমোস্ট 2000 ইয়ার্স এগো, প্রায় 2000 ইয়ার্স এগো, অর্থাৎ 2000 বছর আগে, সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট, কিছু মহান ভারতীয় শিল্পীরা, আর্টিস্ট মানে শিল্পী, গ্রেট মানে মহান, ইন্ডিয়ান মানে ভারতীয়, পেইন্টেড মানে এঁকেছিলেন, ইনসাইড দ্য কেভস অফ অজন্তা অ্যান্ড ইলোরা, অর্থাৎ অজন্তা এবং ইলোরার গুহার মধ্যে তারা কিন্তু ছবি এঁকেছিলেন। আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম টু মেনি রিলিজিয়ন্স, আমাদের দেশ হলো বিভিন্ন ধর্মের বাড়ি, অর্থাৎ আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন। ভারত হচ্ছে বিভিন্ন ধর্মের সমাগমে তৈরি একটি দেশ। এখানে বিভিন্ন ধর্মের মানুষেরা তাদের ধর্মকে স্বাধীনভাবে পালন করেন। হিন্দুইজম, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম অ্যাপিয়ার টুগেদার ইন দ্য স্কাল্পচার্স অফ ইলোরা। এই যে আমরা দেখতে পাই হিন্দুইজম বা হিন্দু ধর্ম, বুদ্ধিজম বা বৌদ্ধ ধর্ম, বুদ্ধিজম বলা হয়, অনেকে বুদ্ধিজম বলেন, বা জৈনিজম অর্থাৎ জৈন ধর্ম, অ্যাপিয়ার মানে দৃশ্যমান হয় বা দেখা দেয়, টুগেদার একসঙ্গে বা তাদেরকে দেখতে পাওয়া যায় একসঙ্গে, ইন দ্য স্কাল্পচার্স অফ ইলোরা। ইলোরার যে স্কাল্পচার্স রয়েছে, স্কাল্পচার্স কথার অর্থ হচ্ছে কার্ভিং অন উড অর স্টোন, অর্থাৎ পাথরের ওপরে কিংবা কাঠের ওপরে খোদাই করে যে ছবি তৈরি করা হয় সেগুলোকে বলা হয় স্কাল্পচার্স। ডাউন দ্য এজেস, অর্থাৎ পরবর্তী সময়ে বা অনেক যুগ ধরে, মেনি গ্রেট আর্টিস্ট, অনেক মহান শিল্পীরা, পেইন্টেড এঁকেছিলেন, ইনসাইড মেনি আদার টেম্পলস, অনেক মন্দিরের মধ্যেও তারা এঁকেছিলেন,
অ্যান্ড চার্চেস এবং গির্জায় অফ আর কান্ট্রি, আমাদের দেশের গির্জায় কিংবা মন্দিরের গায়েও তারা অনেক ছবি এঁকেছিলেন। এরপরে আমরা 33 পেজে দেখতে পাবো যে লিটল ফুলমণি ইজ সারপ্রাইজ টু নো দ্যাট, লিটল ফুলমণি বা ছোট্ট ফুলমণি এটা জানতে পেরে, টু নো মানে জানতে পেরে, ইজ সারপ্রাইজ মানে অবাক হয় যে, দ্যাট যে মেনি অফ দ্য ইন্ডিয়ান ড্যান্স ফর্মস, ভারতের যে নাচের ধরন তার অনেকটাই বা অনেকগুলি নাচের ধরন স্টার্টেড মানে শুরু হয়েছিল উইদিন দ্য টেম্পলস, অর্থাৎ মন্দির থেকে শুরু হয়েছিল। ফুলমণি এটা জেনে অবাক হলো যে ভারতীয় নাচের বেশ কিছু ধরন, অনেক ধরন, সেগুলো কিন্তু মন্দির থেকে মূলত শুরু হয়েছে। ফুলমণি ইজ আ ন্যাচারাল ড্যান্সার, ফুলমণি হলো একটি স্বাভাবিক নর্তকী বা প্রাকৃতিক নৃত্যশিল্পী বলতে পারি, মানে যার মধ্যে সেই নাচের সত্তাটা আছে, সে স্বাভাবিকভাবেই নাচতে পারে এবং সে নাচতে ভালোবাসে, মানে কেউ না শেখালেও সে তালে তালে নাচতে পারবে, সেরকম কোনো ড্যান্সারকে বলা হয় ন্যাচারাল ড্যান্সার বা স্বাভাবিক নৃত্যশিল্পী। সহজাত বিষয়টা রয়েছে তার মধ্যে। সরি, সি লাভস টু ড্যান্স টু দ্য রিদম অফ দ্য ড্রাম, সে নাচতে ভালোবাসে, টু দ্য রিদম মানে হচ্ছে তালে তালে, অফ দ্য ড্রাম অর্থাৎ ড্রামের তালে তালে নাচতে ভালোবাসে। লাইক অল দ্য আদার মেম্বার্স, অন্য মেম্বার্স বা অন্য সদস্যদের মতো অফ আর কমিউনিটি, তার কমিউনিটির মধ্যে বা তার জাতির মধ্যে। হার টিচার সেইড দ্যাট, তার শিক্ষক তাকে বলেছিলেন যে ফোক ড্যান্স ইজ আ পপুলার আর্ট ফর্ম, ফোক ড্যান্স বা লোকনৃত্য ইজ আ পপুলার আর্ট ফর্ম, একটা জনপ্রিয় শিল্পকলা, অ্যামাং দ্য ভেরিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের বিভিন্ন যে জাতি রয়েছে, কমিউনিটি রয়েছে, তাদের মধ্যে অন্যতম। দ্য পাঞ্জাবিজ লাভ দ্য বাংলা ড্যান্স, পাঞ্জাবি যারা তারা বাংলা ড্যান্স ভালোবাসেন বা তাদের যে নাচের ধরন, এক ধরনের নাচের ধরন রয়েছে আঙুল তুলে নাচেন, তো সেটাকে ভাংরা ড্যান্স বলা হয়। ইন দ্য সেম ওয়ে, একই রকমভাবে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট, গুজরাটের একটি জনপ্রিয় নাচের ধরন রয়েছে, সেটাকে বলা হয় ডান্ডিয়া। বিহু ইন আসাম, আসামের একটি জনপ্রিয় নাচ রয়েছে বা নাচের ধরন রয়েছে, সেটা হচ্ছে বিহু। এবং ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গে ছৌ নাচ অত্যন্ত বিখ্যাত, যেটা আমরা পুরুলিয়ার ছৌ নাচ বলে থাকি। ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ড্যান্স পারফর্মড ডিউরিং ফেস্টিভ্যালস, ফুলমণি লাভস টু ওয়াচ অর্থাৎ ফুলমণি ভালোবাসে দেখতে ছৌ ড্যান্স পারফর্মড ডিউরিং ফেস্টিভ্যালস, অর্থাৎ উৎসবের সময় যে ছৌ নাচ হয় সেই ছৌ নাচটাকে ফুলমণি দেখতে অত্যন্ত ভালোবাসে। দ্য পারফর্মার্স ওয়ার মাস্কস, অর্থাৎ যারা পারফর্ম করে, যারা প্রতিযোগী হয়, তারা মুখোশ পরেন। ওয়ার মানে হচ্ছে পরা, মাস্কস মানে হচ্ছে মুখোশ। দে শেক দেয়ার হেডস, তারা তাদের মাথাগুলোকে দোলায়। অ্যান্ড জাম্প ইন দ্য ইয়ার, এবং বাতাসে লাফিয়ে ওঠে। ইন হারমোনি উইথ মিউজিক, সঙ্গীতের তালে তালে, হারমোনি মানে হচ্ছে তালে তালে, তারা মাথা দোলায় এবং লাফিয়ে ওঠে সঙ্গীতের তালে তালে। ফুলমণি অলওয়েজ ক্রাইস আউট ইন জয়, ফুলমণি সব সময় আনন্দে কেঁদে ফেলে। অ্যাট দ্য এন্ড অর্থাৎ শেষে, অফ আ ছৌ ড্যান্স পারফরমেন্স, যখন একটা ছৌ নৃত্য প্রদর্শন হয়, পারফরমেন্স করা হয়, প্রদর্শন হয়, সেই ছৌ নৃত্য প্রদর্শনীর পরে ফুলমণির চোখে জল চলে আসে আনন্দে। এটা আমরা পড়লাম। অ্যাক্টিভিটিগুলো আমরা পরে অন্য ভিডিওতে সব অ্যাক্টিভিটিগুলো করব, তবে আগে আমরা লাইন বাই লাইন পড়ার কাজগুলো শেষ করব। এরপরে আমরা 35 পৃষ্ঠাতে যদি দেখি, সেখানে দেখতে পাবো যে লাস্ট সানডে অর্থাৎ গত রবিবার লিটল ফুলমণি, ছোট্ট ফুলমণি, ওয়েন্ট টু সি আ যাত্রা উইথ হার প্যারেন্টস, একটি যাত্রা দেখতে গিয়েছিল তার পিতা মাতার সঙ্গে। এবার যাত্রা জিনিসটা কি? যাত্রা হলো এক ধরনের নাটক, তবে নাটকের মতো ছোটোখাটোভাবে অ্যারেঞ্জ করা হয় না, একটা বিশাল আকারের অ্যারেঞ্জমেন্ট থাকে, বিভিন্ন রকমের আলোর প্রতিফলন দেখা যায় এবং গ্রামের দিকে বিশেষ করে দেখা যায়। যে সমস্ত ছেলেমেয়েরা, গ্রামের ছেলেমেয়েরা আমার ভিডিওটি দেখছো, তারা খুব ভালো করে বুঝতে পারবে যাত্রা আসলে কাকে বলে। এবং মানে অনেকের মধ্যেই যাত্রা শোনার একটা বিশাল আগ্রহ আছে, অনেক সিনেমায় অভিনয় করা শিল্পীরাও কিন্তু এখন যাত্রা করছেন এবং আগেও করেছেন, এখনও করেন। যাই হোক, তো যাত্রা আসলে যদি আমরা বলি যে যাত্রা নামটা কেন এলো, যাত্রা নামটা আসার কিছু কারণ আছে, যেটা জানা যায় যে আমরা যখন একটা যাত্রা দেখি বা একটা যাত্রা শুনতে বসি, তখন আমরা
কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যাত্রা করি। যাত্রা করা আসলে কি? যাত্রা করা মানে হলো আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে যাচ্ছি, ভ্রমণ করছি, সেটাকে বলা হয় যাত্রা করা। কিন্তু যখন আমরা একটা যাত্রা দেখি, যে ঘটনাগুলোকে আমাদের সামনে উপস্থাপন করা হয়, যাত্রা তো কোনো একটা গল্পের ভিত্তিতে তৈরি হয়, তো সেই গল্পটা যখন আমাদের সামনে উপস্থাপন হয় তখন আমরা সেই গল্পের মধ্য দিয়ে যাত্রা করি, তাই সেটাকে যাত্রা বলা হয়ে থাকে। তো ফুলমণি গত রবিবার তার বাবা মার সঙ্গে যাত্রা দেখতে গিয়েছিল। ফুলমণি ওয়াজ থ্রিল্ড টু সি দ্য যাত্রা। ফুলমণি অত্যন্ত রোমাঞ্চিত ছিল, যাত্রা দেখে রোমাঞ্চিত হয়েছিল, থ্রিল্ড হয়েছিল। দ্য নেক্সট ডে হোয়েন সি ন্যারেটেড দ্য স্টোরি, পরবর্তী দিন বা পরের দিন, হোয়েন মানে যখন, সি ন্যারেটেড দ্য স্টোরি অফ দ্য পারফরমেন্স টু দ্য ক্লাস, অর্থাৎ পারফরমেন্স কথার অর্থ হচ্ছে প্রদর্শন, সেই যাত্রার যে প্রদর্শনের যে গল্প সেটা যখন ন্যারেট করলো বা বর্ণনা করলো টু দ্য ক্লাস, ক্লাসের কাছে, তখন কি হয় না, হ্যাঁ, হার টিচার টু দ্য ক্লাস, হার টিচার সেইড দ্যাট, তার টিচার তাকে বলেছিলেন যে যাত্রা ইজ অ্যাকচুয়ালি এ কাইন্ড অফ ফোক থিয়েটার। যাত্রা হলো আসলে এক ধরনের একজন লোকনাট্য। ফোক থিয়েটার, ফোক কথার অর্থ হচ্ছে যেগুলো ফোক সং মানে হচ্ছে লোকগীতি, অর্থাৎ যে বাউল গান হয় বা সেই ধরনের যে গ্রামের পরিবেশ নিয়ে বা গ্রামীণ আবহাওয়া বা গ্রামের মানুষদের নিয়ে যে গল্পগুলো তৈরি হয়, যে কবিতা বা যে গান তৈরি হয়, সেগুলোকে বলা হয় লোক বা ওই ফোক কথাটাকে ব্যবহার করা হয় তাদের ক্ষেত্রে। ফোক থিয়েটার এই ধরনের যে নাটকগুলো, এগুলো সাধারণত দেখা যায় যে গ্রামীণ যে সমস্ত গল্প, সেই গল্পের উপর নির্ভর করে গড়ে ওঠে। তো ফোক থিয়েটার কথার অর্থ হলো লোকনাট্য। This kind of theatre is performed under different names in different parts of our country. This kind of theatre অর্থাৎ এই ধরনের যে নাটকগুলি রয়েছে, is performed অর্থাৎ প্রদর্শন করা হয় under different names অনেক রকম নামে, in different parts of our country আমাদের দেশের বিভিন্ন জায়গায় একই ধরনের জিনিস কিন্তু তাদের নাম ভিন্ন রাখা হয়। ইট ইজ কল্ড তামাশা ইন মহারাষ্ট্র, এই যাত্রাকেই মহারাষ্ট্রে আমরা তামাশা বলে থাকি। অ্যান্ড নটঙ্কি ইন নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতে এটাকে নটঙ্কি বলা হয়। আর যাত্রা ইন বেঙ্গল, এবং আমাদের বাংলায় বা পশ্চিমবঙ্গে আমরা এটাকে যাত্রা বলে থাকি। মোস্ট অফ দিস ফোক থিয়েটার্স, এই ফোক থিয়েটার বা লোকনাট্যের বেশিরভাগ আর বেস্ট মানে ভিত্তি করে আছে অন মাইথোলজিক্যাল ইনসিডেন্টস অর ক্যারেক্টার্স। মাইথোলজিক্যাল মানে হচ্ছে পৌরাণিক, ইনসিডেন্টস মানে ঘটনা, আর ক্যারেক্টার্স পৌরাণিক ঘটনা এবং চরিত্রের উপর নির্ভর করে মূলত এই ফোক থিয়েটার বা লোকনাট্যগুলো সংগঠিত হয় বা লোকনাট্যগুলো পারফর্ম করা হয়, প্রদর্শন করা হয়। মাইথোলজিক্যাল মানে হচ্ছে পৌরাণিক, যেগুলো পৌরাণিক গল্প অনেক রকম, রামায়ণ হতে পারে, মহাভারত হতে পারে, বা কোনো ভগবান দেবদেবী এগুলো হতে পারে। তবে এখন যাত্রা বিভিন্ন রকম গল্পের সমাহার রয়েছে, সমস্ত মাইথোলজিক্যাল স্টোরি নেওয়া হয় না। তবে সাধারণত আগে যে ধরনের যাত্রাগুলো হতো সেগুলো মাইথোলজিক্যাল ইনসিডেন্টের উপর নির্ভর করেই। এরপর আমরা দেখতে পাচ্ছি পরের লাইনে যে ইন্ডিয়া হ্যাজ আ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স। ইন্ডিয়া হ্যাজ আ রিচ হেরিটেজ, ভারতের একটা উন্নত মানের ঐতিহ্য আছে। হেরিটেজ কথার অর্থ হচ্ছে ঐতিহ্য, এবং রিচ মানে হচ্ছে উন্নত মানের। এখানে রিচ মানে ধনী নয়, এখানে উন্নত কথার বলা হয়েছে। অফ ক্লাসিক্যাল ড্যান্স, ক্লাসিক্যাল মানে শাস্ত্রীয়, এবং ড্যান্স মানে নৃত্য, শাস্ত্রীয় নৃত্যের একটা উন্নত ধরন বা উন্নত ঐতিহ্য রয়েছে। দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ড্যান্স ফর্মস, আমরা দেখতে পাবো এখানে অনেক রকমের ক্লাসিক্যাল ড্যান্স ফর্মস রয়েছে, অর্থাৎ শাস্ত্রীয় নৃত্যের অনেক ধরন রয়েছে। অ্যান্ড ইচ ডিলস উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভ, এবং প্রত্যেকটা ঘটনায় কোনো না কোনো ওই মাইথোলজিক্যাল ন্যারেটিভ অর্থাৎ পৌরাণিক কোনো কাহিনী, সেই পৌরাণিক ন্যারেটিভ বা পৌরাণিক কাহিনীর ওপর নির্ভর করে এগুলো কিন্তু তৈরি হয়েছে। দ্য ড্যান্সার্স ওয়ার কালারফুল ড্রেসেস, অর্থাৎ যারা নর্তকী বা যারা নাচেন বা নৃত্যশিল্পী তারা রঙিন রঙিন জামা কাপড় পরেন, ড্রেস পরেন। অ্যান্ড ড্যান্স ইন হারমোনি উইথ মিউজিক, এবং তারা সঙ্গীতের তালে তালে নাচেন। ড্রামাটিক্স ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স ট্র্যাডিশন। ড্রামাটিক্স অর্থাৎ নাট্যশিল্প বা নাটকীয়তা, ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট একটা গুরুত্বপূর্ণ অংশ অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ট্র্যাডিশন। ভারতীয় যে শাস্ত্রীয় নৃত্য রয়েছে সেই শাস্ত্রীয় নৃত্যের যে প্রথা, ট্র্যাডিশন মানে হচ্ছে প্রথা, সেই ট্র্যাডিশন বা প্রথার একটা অংশ হলো এই ড্রামাটিক্স বা নাট্যশিল্প। কথক ইজ আ ড্যান্স ফর্ম অফ নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতের যে নাচের ধরন সেটাকে বলা হয় কথক বা কত্থক।
হোয়াইল ভারতনাট্যম বা ভারতনাট্যম, মোহিনীঅট্টম অর্থাৎ মোহিনীঅট্টম যে আছে, কুচিপুড়ি অ্যান্ড কথাকলি, এগুলো হচ্ছে সব নাচের ধরন। এগুলো হচ্ছে আসলে অল ফ্রম সাউথ ইন্ডিয়া, অর্থাৎ দক্ষিণ ভারতে এগুলো নাচের বিভিন্ন রকমের ধরন। মণিপুরি অ্যান্ড ওডিসি ড্যান্স আর ড্যান্স ফর্মস অফ ইস্টার্ন ইন্ডিয়া, এবং পূর্ব ভারত যে রয়েছে, পূর্ব ভারতের কিছু নাচের ধরন রয়েছে, যার মধ্যে রয়েছে মণিপুরি এবং ওডিসি। সাচ আ ওয়াইড ভ্যারাইটি অফ ড্যান্স ফর্মস, একটা বিশাল ধরনের নাচের ধরন, মানে বিশাল রকমের নাচের ধরন। ওয়াইড মানে হচ্ছে বিশাল, বিস্তৃত, ভ্যারাইটি মানে হচ্ছে মানে যার অনেক রকম ধরন রয়েছে। অফ ড্যান্স ফর্মস, নাচের ধরনের বিভিন্ন রকমের ধরন। ক্যান নট বি ফাউন্ড, খুঁজে পাওয়া যাবে না। এনিওয়্যার, অন্য কোথাও। এলস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। ভারতে যে এত ধরনের নাচের ধরন দেখতে পাওয়া যায়, সেই নাচের ধরন অন্য কোথাও কিন্তু খুঁজে পাওয়া যাবে না। Dance and music have always been integral to the Indian culture. Dance and music অর্থাৎ নাচ এবং সঙ্গীত বা নৃত্য এবং সঙ্গীত have always been, সবসময়ই রয়েছে, ইন্টিগ্রাল মানে হচ্ছে অবিচ্ছেদ্য, টু দ্য ইন্ডিয়ান কালচার, ভারতীয় সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ হলো নাচ এবং গান। অর্থাৎ ভারতীয় সংস্কৃতিকে নাচ গান ভারতীয় সংস্কৃতি থেকে আলাদা করা যায় না। এরা হচ্ছে সবসময় ভারতীয় সংস্কৃতির সঙ্গে জুড়ে থাকবে, এবং সে কারণেই বলা হচ্ছে অবিচ্ছেদ্য বা ইন্টিগ্রাল। ফুলমণি হ্যাজ আ সুইট ভয়েস, ফুলমণির একটা মিষ্টি গলা আছে, খুব সুন্দর গলা তার, অর্থাৎ শ্রুতিমধুর একটা গলা। মিষ্টি গলা অর্থাৎ শ্রুতিমধুর, যেই কণ্ঠ শুনতে আমাদের ভালো লাগে। সি বিলিভস দ্যাট শি ক্যান সিং ইন হারমোনি উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। সি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করে যে, সি ক্যান সিং, সে গান গাইতে পারে, ইন হারমোনি অর্থাৎ তালে তালে, উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যে বাদ্যযন্ত্র রয়েছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে, সেগুলোর তালে তালে খুব সুন্দরভাবে সে কিন্তু গান গাইতে পারে। লাইক সিতার, তবলা, সারেঙ্গি, ড্রাম অ্যান্ড সো অন। যেরকম যে সঙ্গীতের যে বাদ্যযন্ত্রগুলো রয়েছে, যেমন রয়েছে সিতার রয়েছে, তবলা রয়েছে, সারেঙ্গি রয়েছে, ড্রাম রয়েছে, অথবা আরও অন্যান্য যে সমস্ত বাদ্যযন্ত্রগুলো রয়েছে, সেগুলোর সঙ্গে ফুলমণি খুবই কমফোর্টেবল, এবং সেগুলো সঙ্গীতের তালে তালে সে বাজাতে পারে, সে বিশ্বাস করে সে বাজাতে পারে। ফুলমণি কেম টু নো দ্যাট, ফুলমণি এটা জানতে পারে যে, দ্যাট দ্য ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার্স প্যাট্রনিস্ট ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ড্যান্স ইন দেয়ার কোর্টস। অর্থাৎ আগেকার দিনে রাজা এবং শাসকেরা, কিংস এবং রুলার্সরা, তারা প্যাট্রনিস্ট করতেন, অর্থাৎ পৃষ্ঠপোষকতা করতেন বা সমর্থন করতেন এই যে শাস্ত্রীয় সঙ্গীত বা শাস্ত্রীয় যে নৃত্য, সেগুলোকে সমর্থন করতেন ইন দেয়ার কোর্টস, তাদের সভায় বিভিন্ন ধরনের ভালো মানের শিল্পীদেরকে ডেকে আনতেন, এবং সেখানে একটা সঙ্গীত এবং নাচের একটা আয়োজন করতেন, এবং সেটাকে তারা উপভোগ করতেন এবং তারা পৃষ্ঠপোষক করতেন। প্যাট্রনিস্ট কথার অর্থ হলো পৃষ্ঠপোষকতা করা বা সমর্থন করা। এম্পেরর আকবর লাভ টু লিসেন টু দ্য সংস অফ তানসেন। সম্রাট আকবর ছিলেন, তিনি ভালোবাসতেন তানসেনের গান শুনতে। সংস মানে হচ্ছে গান, তানসেন বলে একজন বিখ্যাত শিল্পী ছিলেন অনেক দিন আগে, যার নাম আমরা এখনও শুনতে পাই। তো সেই তানসেনের গান শুনতে অত্যন্ত ভালোবাসতেন। Our country is so big that we have many different styles of classical music like Hindustani and Carnatic. আমাদের যে দেশ, our country, it's so big, এতটাই বড় যে we have many different styles, মানে অনেক ধরনের বা অনেক রকমের ধরন রয়েছে। স্টাইল মানে হচ্ছে ধরন, অফ ক্লাসিক্যাল মিউজিক অর্থাৎ শাস্ত্রীয় সঙ্গীত, লাইক হিন্দুস্তানি অ্যান্ড কর্ণাটিক, হিন্দুস্তানি সঙ্গীত এবং কর্ণাটিক সঙ্গীত রয়েছে। ইচ অফ দিস স্টাইল, এদের প্রত্যেকের ধরন, গ্রিউ ইন টেম্পলস, সব কিছুই কিন্তু মন্দিরে এর শুরু হয়েছে বা বেড়ে উঠেছে, অ্যান্ড ডেভেলপড ডাউন দ্য এজেস, এবং বছরের পর বছর বা পরবর্তী সময় ধরে এগুলো বেড়ে উঠতে শুরু করেছে। গ্রিউ মানে হচ্ছে বেড়ে ওঠা ধীরে ধীরে, টেম্পলস মানে হচ্ছে মন্দির, এবং ডেভেলপড হচ্ছে উন্নত হওয়া, বছরের পর বছর সেগুলো উন্নতি সাধন করেছে। ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। ফুলমণি ভারতীয় হিসেবে নিজেকে গর্ববোধ করে বা নিজের প্রতি একটা গর্ববোধ রয়েছে। সি হ্যাজ হার্ড দ্যাট আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস। সি হ্যাজ হার্ড দ্যাট, সে শুনেছিল যে আওয়ার কান্ট্রি অর্থাৎ আমাদের দেশ, ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস,
আমাদের দেশ বিশাল বিশাল মনুমেন্টে ভর্তি। মনুমেন্ট কথার অর্থ হচ্ছে স্মৃতিস্তম্ভ অথবা যে বিখ্যাত মানুষদের যে তৈরি করা যে সমস্ত স্তম্ভ, যেমন হতে পারে তাজমহল, হতে পারে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, হতে পারে মানে আরও অনেক রকমের যে সমস্ত স্তম্ভ, সেই যে বিখ্যাত মানুষদের তৈরি করা বা সৃষ্টি করা যে সমস্ত স্তম্ভ, সেগুলোকে আমরা মনুমেন্ট বলি। তো মনুমেন্টস, ফোর্টস অ্যান্ড ওয়ান্ডারফুল আর্কিটেকচার্স, যে সমস্ত ফোর্টগুলো রয়েছে, দুর্গ রয়েছে পুরনো, এবং সুন্দর সুন্দর যে আর্কিটেকচার বা স্থাপত্য যে রয়েছে, সেই স্থাপত্যগুলোকে দেখতে বা সেই স্থাপত্যগুলোর গল্প শুনতে সে ভালোবাসে এবং সে শুনেছে। সি হ্যাজ সিন দ্য পিকচার, এবার আমরা 36 পেজে চলে যাব, অব দ্য তাজমহল। সে তাজমহলের ছবি দেখেছে, অর্থাৎ ছবিতে সে তাজমহলকে দেখেছে। ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর মধ্যে সপ্তম যে আশ্চর্য রয়েছে, অর্থাৎ 7টি যে আশ্চর্যতম জিনিস রয়েছে, সেই 7টি আশ্চর্য জিনিসের মধ্যে তাজমহল হলো একটি। দ্য ফোর্ট অ্যাট দ্য আগ্রার যে ফোর্ট রয়েছে, দুর্গ রয়েছে, অ্যান্ড দ্য রেড ফোর্ট ইন দিল্লি, এবং দিল্লির যে রেড ফোর্ট বা লাল কেল্লা বলা হয়, আর অলসো ওয়ার্থ সিং, মানে এই যে দিল্লির যে লাল কেল্লা বা অন্যান্য যে ফোর্ট রয়েছে, এগুলো সত্যি দেখবার মতো। ওর্থ কথার অর্থ হচ্ছে দামি বা মূল্যবান। এখানে বলা হয়েছে যেগুলো দেখার মতো জিনিস, মানে দেখে অত্যন্ত মন পুলকিত হয়ে উঠবে, আনন্দিত হয়ে উঠবে। তারপর রয়েছে দ্য হিউজ গেটওয়ে অর বুলন্দ দরওয়াজা বিল্ট বাই এম্পেরর আকবর অ্যাট ফতেপুর সিক্রি ইজ অলসো অ্যামাং দ্য মনুমেন্টস দ্যাট ফুলমণি উইশেস টু সি। দ্য হিউজ গেটওয়ে অর্থাৎ বিশাল প্রবেশদ্বার বা প্রবেশপথ, আর বুলন্দ দরওয়াজা বা যেটাকে বুলন্দ দরওয়াজা বলা হয়, বিল্ট বাই এম্পেরর আকবর, যেটা সম্রাট আকবর নির্মাণ করেছিলেন, অ্যাট ফতেপুর সিক্রি, অর্থাৎ ফতেপুর সিক্রি বলে একটা জায়গাতে, ইজ অলসো অ্যামং দ্য মনুমেন্টস, সেই সমস্ত মনুমেন্টদের মধ্যে একটা, দ্যাট ফুলমণি উইশেস টু সি, যেটা ফুলমণির ইচ্ছে ছিল দেখবার। সেই ফুলমণির ইচ্ছা ছিল যে সমস্ত মনুমেন্ট দেখবার, তাদের মধ্যে একটা হলো বুলন্দ দরওয়াজা বা দ্য হিউজ গেটওয়ে, যেটা সম্রাট আকবর নির্মাণ করেছিলেন ফতেপুর সিক্রিতে। তারপরের লাইনে আছে সি হোপস দ্যাট সাম ডে সি উইল বি অ্যাবল টু ট্রাভেল, যে সে আশা করে যে কোনো একদিন সে ভ্রমণ করতে পারবে অল ওভার ইন্ডিয়া, সমগ্র ভারতে, অ্যান্ড সি অর্থাৎ এবং দেখতে পাবে অল দ্য ফ্যাসিনেটিং মনুমেন্টস, সমস্ত যে সুন্দর, অত্যন্ত সুন্দর, ফ্যাসিনেটিং কথার অর্থ হচ্ছে অত্যন্ত সুন্দর যে মনুমেন্টগুলো রয়েছে, সেই মনুমেন্টগুলোকে সে হয়তো দেখতে পাবে। এরকম আমাদেরও অনেকের মনে আশা আছে এবং থাকে, আমরা সারা ভারত ঘুরে দেখতে পাবো বা সুন্দর সুন্দর জিনিস দেখার একটা ভ্রমণ পিপাসু বাঙালি বলা হয় অনেককে। বাঙালিরা ঘুরতে ভালোবাসে, বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসে। তো ফুলমণিও তার ব্যতিক্রম নয়, ফুলমণি ঘুরতে ভালোবাসে। তো এখানে আমরা অধ্যায়টিকে শেষ করলাম। তোমাদের কোনো জায়গায় অসুবিধে থাকলে অবশ্যই জানিও। অ্যাক্টিভিটিগুলো আমরা কোনো ভিডিওতে এক এক করে সমাধান করবার চেষ্টা করব, অবশ্যই সঙ্গে থেকো এবং অসুবিধা হলে জানিও, এবং অবশ্যই নিজের খেয়াল রেখো, ভালো থেকো এবং পড়াশোনা করো। থ্যাংক ইউ।